দুর্জয় খেলা তো দেখি পুরো ঘুরিয়ে দিয়েছে শামসু। কেন স্যার, নতুন করে আবার কি হইল? আপনি আবার কোন খেলার কথা বলতেছেন স্যার? স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম স্যার ফোন দিছিল, বাহাদুর নাকি স্টেটমেন্ট দিতে রাজি হয়েছে। এখন বাহাদুরের স্টেটমেন্ট রেকর্ড কইরা একটা সংবাদ সম্মেলন করতে হইব। তুমি দ্রুত সংবাদ সম্মেলন করার একটা ব্যবস্থা করো। বলেন কি স্যার, কখন কি করলো শামসু স্যার? এত তাড়াতাড়ি সব কিছু এরকম শামসু স্যারের ফেভারে চলে আসলো যে? আর বাহাদুরকে গ্রেপ্তার করলো কে? এতদিন যাবৎ ওরে খুঁজে বেড়াইতেছি, আমরা তো ওরে কোনো জায়গায় খুঁজে পাইলাম না স্যার। তাহলে হঠাৎ করেই বাহাদুরকে কারে দিয়া গ্রেপ্তার করাইলেন স্যার? এটাই তো হচ্ছে শামসুর ম্যাজিক দুর্জয়। শামসুর দ্বারাই এই সমস্ত কাজ করা সম্ভব। যেটা আমাদের মাথায় আসবে না সেটাই শামসু সবার আগে কইরা দেখায়। কিছুক্ষণ আগেই ওসি জব্বার রেদিয়াই বাহাদুরকে গ্রেপ্তার করাইছে। আমরা বাহাদুরের খবর না জানলে কি হইব? ওসি জব্বারের কাছে বাহাদুরের খবর ঠিকই ছিল, সেই জন্যই শামসু জব্বার রেদিয়াই বাহাদুরকে গ্রেপ্তার করাইছে। জব্বার তাহলে ভালো খেলাই দেখাইলো স্যার। এতদিন মোল্লার হইয়া কাজ কইরা এখন মোল্লার পিছনেই ছুরি মারলো জব্বার। ওরা পারেও বটে, যেদিকে স্রোত যায় সেই দিকে ওরা নগি ধরে। জব্বার আর কামরুল খুব ভালো করে জানে যে কখন কোন সিদ্ধান্ত নেওয়া যায়। ওরা যেই দিকে লাভ আছে সেই দিকে সবসময় দৌড় পারে। এদের কি কোনো নীতি আছে নাকি? পুলিশের পোশাক পইরা থাকলে কি হইব? যে কোনো সময় ওরা নিজেদের স্বার্থে যে কোনো কাজ করে বসতে পারে। ওদেরকে দিয়া কোনো রকমের কোনো গ্যারান্টি নাই। তাই তো দেখতেছি স্যার, এই সমস্ত পুলিশ অফিসাররাই তো ডিপার্টমেন্টের বদনাম বয়ে নিয়ে আসে। কতিপয় এই কয়েকজন পুলিশ অফিসারের জন্য আজকে এই ডিপার্টমেন্টের এতটা বদনাম সারা দেশে। এদেরকে যদি সরানো যাইতো তাহলে মনে হয় আমাদের সেই আগের সুনামটা আবারও ফিরে আসতো স্যার। সবই হবে দুর্জয়, একটু অপেক্ষা করো। যতদিন পর্যন্ত আমি এই চেয়ারে আছি ততদিন পর্যন্ত পুলিশের কোনো রকমের কোনো ধরনের বদনাম হইতে দিব না। সব সময় আমি চেষ্টা করে যাব আমার এই ডিপার্টমেন্ট ক্লিন রাখার জন্য। যাদের জন্য ডিপার্টমেন্টের আজকে বদনাম হচ্ছে, এদেরকে কিভাবে সরাতে হয় সেই ব্যবস্থা করতেছি। শুধু এই ঝামেলাগুলো শেষ হইতে দাও। তুমি আপাতত এখন রমনা থানাতে চলে যাও। ওইখানে গিয়ে সব কিছু রেডি করো। আমি এসেই বাহাদুরের স্টেটমেন্ট নিব। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে আমি হাসান রেনিয়া এখনই ওইখানে রওনা দিতেছি। আর ওইখানে সব কিছু ঠিকঠাক করে আপনাকে জানাবনি। আর বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদেরকেও খবর দিতেছি স্যার, ওরাও কিছুক্ষণের ভিতরে চলে আসবো। আপনি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব রমনা থানাতে চলে আসেন। আমরা তাহলে গেলাম স্যার এখন। আর শোনো দুর্জয়, ওইখানে গিয়ে পুরো পরিস্থিতি তোমাদের নিয়ন্ত্রণে নিয়ে নিবে। কামরুল বা বাহাদুরের নিয়ন্ত্রণে যেন কোনো কিছু না থাকে। ওদেরকে দিয়া কিন্তু কোনো রকমের কোনো বিশ্বাস নাই। ওরা যে কোনো সময় যে কোনো কাজ করে বসতে পারে। তাই তোমরা সব কিছু তোমাদের নিয়ন্ত্রণে নিয়ে তারপর কাজ করো। ওদেরকে ওইখানে কোনো রকমের কোনো হস্তক্ষেপ করতে দিবে না। আর আমি কিছুক্ষণের ভিতরেই আসতেছি। দেখলি তো ইরফান, হানিফ ভাই কীভাবে কথা বলল? ওনারা এটা নিয়ে খুব বেশি রাগ করছে। এমনিতেই আমাদের কারণে
বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হইতেছে সকলকে। এর ভিতরে আবার বাহাদুরকেও আমরা ঠিকঠাকভাবে আমাদের কাছে রাখতে পারলাম না। বারবার হানিফ ভাই বলছিল যে বাহাদুরকে কয়েকটা দিন নিরাপদে রাখার জন্য, সেটা আমরা কোনোভাবেই করতে পারলাম না। এখন ওনারা আমাদের উপর থেকে সরাসরি ভরসার জায়গাটা তুলে নিচ্ছে। এখন কি করব বল? তা তো করবে আঙ্কেল, আমাদের প্রশাসনের উপর ভরসা করাটা একেবারেই ঠিক হয় নাই। এই বিষয়টা আমাদের আগে থেকেই বোঝা দরকার ছিল যে ক্ষমতা এখন ওদের হাতে, প্রশাসন ওদের কথাতেই চলবে। সেটা আমাদের আগে থেকেই বোঝাটা দরকার ছিল, কিন্তু আমরা এই জায়গায় ব্যর্থ হয়েছি, যার কারণে আজকে এই পরিস্থিতিটা তৈরি হইল। কেমনে করে বুঝবো রে এইরকম পরিস্থিতি তৈরি হইব? সব কিছু তো আমাদের ফেভারেই ছিল, এর ভিতরে হঠাৎ করে প্রশাসন যেইভাবে পোল্টি মারবো সেইটা তো বোঝার কোনো উপায় ছিল না। যাই হোক, যা হবার হয়েছে। আজকে নাকি আবারও স্থায়ী কমিটির সদস্যরা শামসুর বিরুদ্ধে বৈঠকে বসবে। দেখি ওনারা বৈঠকে কি সিদ্ধান্ত নেয়। স্থায়ী কমিটির সদস্যরা সকলে যদি শামসুর বিরুদ্ধে একত্রিত হয়ে প্রেসিডেন্টের কাছে শামসুর পদত্যাগের প্রস্তাব করে, তাহলে শামসু আর দলে তার আধিপত্য কোনোভাবেই ধরে রাখতে পারবো না। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলছেন। এটাই এখন আমাদের কাছে সবচাইতে বড় সুযোগ। স্থায়ী কমিটির সদস্যরা যদি এখন একত্রিত থাকে, তাহলেই শামসুকে দল থেকে হটানো যাইব। তাছাড়া কোনো পরিকল্পনা করে শামসুকে দল থেকে বের করা কোনোভাবেই সম্ভব না। কারণ আমরা যে পরিকল্পনায় সাজাই না কেন, শামসু তার বিপরীত পরিকল্পনা আরও আগেই সাজিয়ে রাখে। তাই শামসুর সাথে এভাবে খেলে কোনোভাবেই কিছু করা যাইব না। সকলের একত্রিত হয়ে এখন শামসুর বিরুদ্ধে মাঠে নামতে হবে, তাহলেই শামসুর পতন করানো সম্ভব। একা একা এত চাপ নেওয়া যায় বল? এইদিকে তরিকুলকে দিয়াও কোনো রকমের কোনো কাজ হইতেছে না। ভাবলাম তরিকুলকে দিয়া আন্দোলন করিয়ে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করব, সেটা ওরা করতে পারলো না। যে জন্য লোকজন, অর্থ, টাকা পয়সা দিয়া সাহায্য করলাম, তারপরেও এই গদ্দপরা আন্দোলন করে জনতা পার্টির একটা চুলও নাড়াইতে পারলো না। উল্টো আরও নিজেরাই গা ঢাকা দিয়া বসে আছে। এখন যদি ওদেরকে দিয়া শক্তভুক্ত কোনো আন্দোলন করাইতে পারতাম, তাহলে কিন্তু অনেকটা সুবিধা পাইতাম আমরা। ওদেরকে আর বইলা কি লাভ বলেন? ওদের মাজা তো অনেক আগেই শামসু ভেঙে রেখেছে। ওরা যে শক্তভুক্ত কোনো আন্দোলন করবে সেই রকম অবস্থা কি ওদের এখন আর আছে? দেশের সকল নেতাকর্মীদেরকে মামলা হামলা করে সবাইকে একেবারে কোণঠাসা করে রেখেছে। তরিকুল কাদেরকে নিয়ে আন্দোলন সংগঠিত করবে? ওদের পক্ষে এখন আন্দোলন সংগঠিত করা কোনোভাবেই সম্ভব না। এদিকে আপনি এবি পার্টির কিছু নেতাকর্মীদের সাথে যে আলোচনা করলেন, ওরা কি করে? ওরা যদি বাহাদুরের বিষয়টা নিয়ে আন্দোলন করত, তাহলে তো এটা কার্যকর হইতো। আরে না, সেটাও কোনোভাবে সম্ভব হইল না। কবির আর মিলনকে দিয়া তো এবি পার্টি সেই শুরুতেই শামসুর আন্ডারে নিয়ে নিছে। কতিপয় কয়েকজন নেতাকর্মী দিয়া এইখানেও আন্দোলন শক্তভুক্ত করা কোনোভাবেই সম্ভব না। ওদেরকে দিয়াও কাজ হইব না। যা করার আমাদেরকেই করতে হইব। তাছাড়া অন্য কারো উপর ভরসা করে এখানে কোনো রকমের কোনো লাভই পাইতেছি না। তুই তাহলে এখন যা, পরে আমি আবার প্রয়োজন পড়লে
তোরে ডাকবো। আর একটা কথা মনে রাখিস, যেখানে থাকবি সাবধানে থাকবি। বিপদ কিন্তু এখন সকলের উপরই ভর করে আসে। কখন যে কি হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে হাবিব ভাই যে, দাঁড়াই রইলেন কেন ভাই, বসেন। তা ডাক্তার সাহেব, জাহাঙ্গীরের অবস্থা কেমন দেখতেছেন? আগে থেকে কি উন্নত হইতেছে? এইখানে কি ওরে চিকিৎসা করাইলে সুস্থ করা সম্ভব হইব নাকি, না আরো উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকার দিকে নেওয়া লাগতে পারে? কি বুঝতেছেন তাহলে জাহাঙ্গীরের অবস্থা দেখা ডাক্তার সাহেব? না না হাবিব ভাই, ঢাকাতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমানে আমাদের জিয়া মেডিকেলেই এখন অনেক উন্নত চিকিৎসা প্রদান করা হইতেছে। জাহাঙ্গীরের শরীরে ভারী যন্ত্র দিয়া আঘাত করা হয়েছে, তো তাই শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জখম হয়েছে। সমস্যা নাই, কিছুদিন বেড রেস্টে থাকলেই এইগুলো এমনিতেই ঠিক হয়ে যাইব। ঢাকাতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি জাহাঙ্গীরকে দ্রুত সুস্থ করার জন্য। সভাপতি সাহেব তো ফোন দিছিল আমাকে জাহাঙ্গীরের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য। উনি সাফ সাফ বইলা দিছে যাতে জাহাঙ্গীরের চিকিৎসা নিয়ে কোনো রকমের কোনো সমস্যা না হয়। আপনি চিন্তা করবেন না, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। তাহলে ডাক্তার সাহেব, এখানে থাকুক জাহাঙ্গীর। আপনার ওর দিকে ভালোভাবে নজর রাখেন। আর কোনো জায়গায় কোনো কিছুর প্রয়োজন হইলে সাথে সাথে আমারে জানাইবেন। আমি সব কিছু সময় মতো জোগাড় করার ব্যবস্থা করে দেব। বিশেষভাবে জাহাঙ্গীরের দিকে একটু নজর রাখেন। ওই কিন্তু আমার খুব কাছের লোক, ওর যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এই বিষয়গুলো নিয়ে বিন্দু পরিমাণ কোনো চিন্তা করেন না। আমরা দেখতেছি জাহাঙ্গীরকে যত দ্রুত সম্ভব আমরা সুস্থ করে তোলার চেষ্টা করব। আপনি একদম এই বিষয়গুলো নিয়ে কোনো রকমের কোনো চিন্তা ভাবনা করেন না। আর যদি মামলা করতে চান এই বিষয় নিয়ে, তাহলে আমাদেরকে জানাইতে পারেন। আমরা সব ধরনের মেডিকেল সার্টিফিকেট দিয়ে আপনাকে সাহায্য করব। না না ডাক্তার সাহেব, আপাতত কোনো মামলার দিকে আমরা যাইতে চাইতেছি না। আসলে এটা নিজেদের ব্যাপার, তো তাই আমরা নিজেরাই এটা সমাধান করে নিছি। আপনাকে এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো সাহায্য করতে হইব না। আপনারা শুধু ঠিকঠাকভাবে জাহাঙ্গীরের দিকে নজর রাখেন, তাহলেই হবে। চাচা হাসপাতালে গিয়ে হাবিবের সাথে কথা বইলা কি বুঝতে পারলেন? হাবিব কি আপনার টুপ গিলব বইলা মনে হয়? দেখা যাক না রে বাটুল, কি হয়। হাবিব রে যে টুপ দিয়ে আইছি, অবশ্যই আমার এই টুপ গিলার কথা। তারপরেও যদি না গিলে তাহলে তো আর কিছু করার নাই। হাবিব রে যদি কোনোভাবে তলে তলে আমার পক্ষে কাজ করাইতে পারতাম, তাহলে আমার ভোট ব্যাংক আরো দ্বিগুণ হয়ে যাইত রে। হাবিব রে তো অলরেডি খোসা মারা কয়েকটা কথা কয়ে আইছি। যদি হাবিব এইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করে, তাহলে অবশ্যই আমার সাথে ওর দেখা করা লাগতে পারে। হ চাচা, আপনি ঠিকই বলছেন। যদি কোনোভাবে হাবিবকে আমাদের পক্ষে কাজ করাইতে পারতাম, তাহলে অনেক ভোটে আমরা এগিয়ে যেতাম। দলের ভিতরে যদি কোনো রকমের কোনো একজন শত্রু বের করা যায়, তাহলে ওদের ভিতরের খবরও আমাদের কাছে সব সময় চলে আসতো। ওরা কখন কোন পদক্ষেপ নেয় সেই সম্পর্কে আমরা আগে থেকেই জানতে পারতাম। আর আমরা সেই অনুযায়ীও
কাজ করতে পারতাম। দেখেন হাবিবকে কোনোভাবে দলে বেরানো সম্ভব হয় কিনা। সেই জন্যই তো এত মাথা মারতাছি রে। মামলা করার সুযোগ থাকতেও মামলা করলাম না, যাতে করে কোনোভাবে হাবিবকে কনভিন্স করা যায়। তবে হাবিবও খুব দ্রুতবাজ লোক রে, কি যে করে সেটাই চিন্তা ভাবনা করতেছি। তলে তলে যদি আমার সাথে হাত মিলায় তাহলে তো হাবিবের জন্যই লাভবান হইব। আর হাবিব এমনিতেই তোতাকে দেখতে পারে না। তোতার হইয়া শুধুমাত্র মাস্টার আর শামসুর কথাই নির্বাচন করতেছে, সেটা আমি খুব ভালো করে জানি। ভিতরে ভিতরে ঠিকই তোতার জন্য ওর হিংসা হইতেছে। যে নমিনেশনটা ওই অথবা মাস্টার পাওয়ার কথা ছিল সেইখানে তোতা নমিনেশন পাইছে, এইটাই তো হাবিব মাইনা নিতে পারতেছে না। কিন্তু উপরে ঠিকই দেখাইতেছে। হ চাচা, এটা আপনি একদম ঠিক কথা বলছেন। হাবিব কোনোদিনও তোতার এই উন্নতি মাইনে নিব না, সেটা আমিও খুব ভালো করে জানি। হাবিব তো এতদিন শামসুর পিছনে ছিল শুধুমাত্র এই এমপি পদে নির্বাচন করার জন্য, কিন্তু আর সেই লক্ষ্য পূরণ হয় নাই। এখন উপরে শুধু তোতার হইয়া নির্বাচন কইরা সকলকে দেখাইতেছে, তলে তলে ঠিকই তোতার বিরুদ্ধেই কাজ কইরা যাইতেছে। দেখলেন না কিভাবে প্ল্যান কইরা আমাদের আর তোতার ভিতরে ঝামেলা তৈরি করার জন্য ক্লাবটা ভাঙচুর করলো। এই সব কিছুই হাবিবেরই প্ল্যান। যতই হাবিব না করুক না কেন, আমি ঠিক ভালো করে জানি হাবিবের কারণেই এই সব করা সম্ভব হয়েছে। আপনি হাবিবকে একটু সময় দেন, তাহলেই দলে বেরানো যাবে। জাহাঙ্গীরের অবস্থা যা দেখলাম রে, হাসপাতালে গিয়ে পিন্টু তো আরে সেই রকম মার দেওয়া দিছে রে। অত এত মার্গু দেওয়া ঠিক হয় নাই। ইশারা পিন্টু কুটি আছে রে, ওই তো দেখতেছি আসলেই সন্ত্রাসী রে। একজন মানুষ এইভাবে আরেকজন মানুষকে মারতে পারে? জাহাঙ্গীরের অবস্থা দেখে তো আমার নিজেরই খারাপ লাগলো। ওই পিন্টু আগে থেকেই ওই রকমই, যারে ধরে একেবারে শেষ করে সারে। যদি এই মাঠটা জাহাঙ্গীরে না দিয়া দণ্ডে দিতে পারতো তাহলে আমার থেকে খুশি আর কেউ হইতো না। ডনের এইরকম একটা উচিত শিক্ষা যদি দিতে পারতাম চাচা, তাহলে সবচাইতে বেশি ভালো হইতো। এই ডন আমার সাথে যে খারাপ ব্যবহারটা করছে, সারা জীবন আমি ওর এই ব্যবহারের কথা মনে রাখে দিব চাচা। যদি কোনোদিন সুযোগ পাই সেদিন এই ডনের খবর আছে। সবই হবে নি রে, শুধু একটু অপেক্ষা কর। সময় মতো সবারই সব ব্যবহার ফিরিয়ে দিব আমি। এ ব্যাপারে তোরা কোনো চিন্তা করিস না। যে যেই রকম শুরু করছে না, তার সাথে সেই রকমই করব। পিন্টু কোথায় আছে? পিন্টুরে ফোন দিয়া তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে বল। শামসু, এখন তাহলে কি করতে চাইতেছ? বাহাদুরকে দিয়া সংবাদ সম্মেলন করার পর কি প্ল্যান করতে চাইতেছ? কাদের মোল্লা আর তরিকুলের বিরুদ্ধে কি কোনো রকমের আইনি পদক্ষেপ নিবা নাকি? একবার শুধু বাহাদুরকে দিয়া সংবাদ সম্মেলনটা করাই, তারপর দেখতে পারবেন এই শামসুর নতুন খেলা কিভাবে শুরু হয়। কাদের মোল্লা কি মনে করছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা ওই টিকতে পারবে? একবার জেলের ভাত খাইয়া আইছে না, আবারও ওরে সেই জেলেই পাঠাইমো। আমাকে যে কিডন্যাপ করা হয়েছিল সেই বিষয়ে স্টেটমেন্ট দিলেই পুলিশের কাছে ওদের নামে মামলা করা হইব, আর এই মামলাই ওদেরকে গ্রেপ্তার দেখামো। আবারও কাদের মোল্লার লাল দালানের ভাত খাওয়ার সময় হয়ে আইছে। শামসুকে বিপদে ফেলানো এত সোজা না সেলিম ভাই। শামসুর জন্য গাঁথা খুঁড়তে আইসা এখন কাদের মোল্লাকে সেই গাঁথায় ফেলাবো। হ, তুমি ঠিকই বলছ। কাদের মোল্লা
আমাদেরকে ফাঁসানোর জন্য যে প্ল্যান করছিল, উল্টো এখন ওই সেই প্ল্যানেই নিজেই ফাইসা যাইব। তুমি যে ওরে এমনভাবে প্যাঁচ দিয়া ধরবা সেটা আমি নিজেও বুঝতে পারি নাই। কিভাবে তুমি মুহূর্তের ভিতরে খেলাটা পুরোটা পাল্টে দিয়েছো, এটা একটা ম্যাজিকের মতো কাজ করছে শামসু। ওরা এখন নিজেরাই হাই হুতাশ করতে কুল পাইব না। প্ল্যান করছিল তো আমাদেরকে সরিয়ে দিবে, সেটা কোনোভাবেই সম্ভব হইল না। এখন শুধু একটাই ভয়, স্থায়ী কমিটির সদস্যদের কথা শুনে প্রেসিডেন্ট না আমাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে তো আবার আরেক ঝামেলা তৈরি হইব। সমস্যা নাই সেলিম ভাই, ওইটাও আমি সময় মতো ব্যবস্থা করে ফেলবনি। স্থায়ী কমিটির সদস্যদের ভিতরে তো এখন বর্তমানে হানিফ আর তোফায়েলই সবচাইতে বড় সমস্যা। ওরাই তো সকলকে আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এই দুইটারও অতি তাড়াতাড়ি ব্যবস্থা করতেছি। এদের অবস্থাও সেম তরিকুল আর কাদের মোল্লা হাদি সিদ্দিক ওদের মতোই হইব। ভালোভাবে রাজনীতি করে যাইতেছে তো সেটা কোনোভাবেই ওদের পছন্দ হইতেছে না, তাই ওদেরকে এবার মাইনাস করার ব্যবস্থা করতেছি। কিভাবে ওদেরকে মাইনাস করবা? দলের ভিতরে ওদের আধিপত্য অনেক আগে থেকেই ওরা অনেক সিনিয়র নেতা। দলের প্রায় অনেক নেতা কর্মী ওদের কথা খুবই গুরুত্ব সহকারে শোনে। বিশেষ করে প্রেসিডেন্ট এইখানে সবচাইতে বড় সমস্যা। প্রেসিডেন্টকে কিভাবে বুঝাইবা যে ওরা দলের ভিতরে ভাঙন তৈরি করার চেষ্টা করতেছে। প্রেসিডেন্টই তো এইখানে আমাদের কাছে সবচাইতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াইব। আর স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদেরকেও তো ওরা প্রতিনিয়ত কান পড়া দিয়েই যাচ্ছে। সেলিম ভাই, আজ পর্যন্ত কোনো ষড়যন্ত্রকারী কি শামসুর বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা মাঠে টিকে থাকতে পারছে নাকি? এরাও কখনোই মাঠে টিকে থাকতে পারবে না। সময় মতো এরকম একটা খেলা দেখাই যে দেখবেন সব কিছু উল্টে যাইব। আজকে তো ওরা স্থায়ী কমিটির সদস্যরা আমাদেরকে ছাড়াই মিটিং ডাকছে, তাই না? দেখি ওদের মিটিংয়ে কি সিদ্ধান্ত আসে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হইব। এখন তাহলে কুটি যাইতে চাইতেছো শামসু? প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাইবা না অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো পরিকল্পনা আছে নাকি? কিছুই তো বললা না। হুড়হুড়ি গাড়িতে চইলা বসলা। আর এইদিকে তো আমি সব কিছু সম্রাটে বুঝিয়ে দিলাম। ওরা হয়তোবা কিছুক্ষণের ভিতরেই বাহাদুরের জবানবন্দি রেকর্ড করে একটা সংবাদ সম্মেলন করবে। তাহলে আমরা এখন কি করব শামসু? এখন প্রেসিডেন্টের সাথেই দেখা করতে যাইতে হইব। সম্প্রতি বিষয়গুলো প্রেসিডেন্টকে জানাই। উনি তো আমাদেরকে 4 সপ্তাহ সময় দিছিল আমাদেরকে নির্দেশ প্রমাণ করার জন্য। তার আগেই তো আমরা সেটা করে ফেললাম। দেখি এখন প্রেসিডেন্ট পরবর্তী কি পদক্ষেপ নেয়। আর স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে যে হানিবার তোফায়েল এইরকম নোংরা রাজনীতি করতেছে সেটাও তো বন্ধ করতে হইব। এইদিকে ওরা বাহাদুরের জবানবন্দি রেকর্ড করতে থাকুক, আমরা প্রেসিডেন্টকে বিষয়টা জানিয়ে আসি আগে।